আজকে আমরা আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেন থেকে। এর আগে আমি আরও 2টা ক্লাস নিয়েছি অধ্যায় থেকে, আপনারা চাইলে সেই 2টি ক্লাস দেখে নিতে পারেন। আর আমি শুরুতে আগেই বলি, আপনারা যারা এই অধ্যায় সম্পর্কে কোনো জ্ঞান রাখেন না, আমার ক্লাসটা পুরো দেখলে ইনশাল্লাহ পারবেন না এমন কেউ থাকবেন না। সো ধৈর্য ধরে আমার ক্লাসগুলো দেখতে থাকুন। এখন যে অঙ্কটা সমাধান করবো, এটা ঢাকা বোর্ড 2023 আসলে অঙ্কটা 2027-এ যারা এসএসসি দিবেন তাদের জন্য খুবই কমন, মানে এটাকে আমি 3 স্টার দিতে পারি, মানে এটা এই টাইপের অঙ্কটা খুবই কমন। সো এই অঙ্কটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। দেখুন 2022 সালে জানুয়ারি মাসে বাবুল ব্রাদার্সের ব্যবসায় নিম্নোক্ত ঘটনাগুলো সংঘটিত হয়। কি করে? জানুয়ারি 1, নগদে বিক্রয় 80,000 টাকা, দোকান ভাড়া পরিশোধ 10,000 টাকা, পুরাতন আসবাবপত্র বিক্রয় 3,500 টাকা, ধারে পণ্য ক্রয় 30,000 টাকা, ব্যাংকে জমা দেওয়া হলো 5,000 টাকা, আর ধারে পণ্য বিক্রয় 25,000 টাকা। এই হচ্ছে তার ব্যবসায়ের ওই জানুয়ারি মাসের মোট লেনদেনগুলা। এখন প্রশ্ন দেখেন, প্রশ্নে বলছে যে জানুয়ারি মাসের মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করা, মানে কি কি বিক্রয় করছে। তাহলে বিক্রয় আছে কোন কোন জায়গায়? বিক্রয় শব্দটা দেখি, নগদে বিক্রয় যাবে, দেখি নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, দোকান ভাড়া পরিশোধ এটা যাবে না। তারপর বলছে পুরাতন আসবাবপত্র বিক্রয়, আসবাবপত্র বিক্রয় যাবে, দেখি নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। তাহলে কি এখানে বিক্রয় আছে? আপনারা একটু খেয়াল করেন, বিক্রয় থাকলে বিক্রয় নামের কিন্তু এখানে হিসাবটা হবে না। কেন হবে না আমি বলি। আপনি পুরাতন আসবাবপত্র বিক্রয় করছেন, বিনিময়ে আপনি কি পাইছেন? নগদ অর্থ পাইছেন। অপরদিকে কি চলে গেছে? আসবাবপত্র চলে গেছে। তার মানে সম্পদ নগদ এ বৃদ্ধি এবং সম্পদ আসবাবপত্র এ হ্রাস। তার মানে এখানে বিক্রয় কি নাই? বিক্রয় সম্পৃক্ত না। তার মানে এটা বিক্রয়ে, শুধু বিক্রয়ে যাবে না। ক্লিয়ার? বুঝাইতে পারছি? ধারে পণ্য ক্রয় এটা যাবে না। ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংকে আর নগদ এটা যাবে না। ধারে পণ্য বিক্রয়, এই যে এইটা যাবে। তাহলে কোন দুইটা যাবে? তাহলে যাবে হচ্ছে 1 তারিখ আর হচ্ছে 30 তারিখ। আরেকটা জিনিস মনে রাখবেন, আপনি যখন যদি বলা হয় যে মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে, তখন নগদ আর বাকি উভয় যাবে। আপনি নগদে বিক্রয় করলে সেটাও যাবে, আপনি যদি বাকিতে বিক্রয় করেন সেটাও যাবে। তাহলে জানুয়ারি মাসে মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করি। দেখেন মোট বিক্রয় পরিমাণ নির্ণয়ের ছক, আমরা হিসাব বিজ্ঞানে যত অঙ্কগুলোই করব সবগুলো আমরা এভাবে ছক আকারে করব। তাহলে প্রথমে থাকবে তারিখ, বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। বিস্তারিত টাকায় হচ্ছে টাকা যোগ বিয়োগের জন্য সমস্ত কিছু এখানে করা হবে এবং ফাইনাল টাকাটা পরিমাণ টাকায় লিখতে হয়। তাহলে আমরা প্রথমে নিব কোনটা? নগদ বিক্রয় 80,000 টাকা, তাহলে নগদ বিক্রয় 80,000 টাকা। এরপর আরেকটা হচ্ছে 30 তারিখে বিক্রয়, ধারে পণ্য বিক্রয় 25,000 টাকা, তাহলে ধারে পণ্য বিক্রয় 25,000 টাকা। তাহলে আমরা যেহেতু মোট বলছি, আমরা যখন অন্যান্য ক্লাসে পড়ছি মোট মানে কি যোগ, তার মানে 80,000 এবং 25,000 যোগ করলে কত হয়? তাহলে মোট বিক্রয় 1,05,000 টাকা। হিসাব শেষে আমরা এভাবে 2টা দাগ দিয়ে হিসাব বিজ্ঞানের হিসাব শেষ করে ফেলবো। আশা করি বুঝতে পারছেন। এরপর আমরা ক্ষয়ের সমাধান করব। দেখেন ক্ষতে বলছে উক্ত মাসে বাবুল ব্রাদার্সের নগদ লেনদেনের পরিমাণ, মানে কোন কোন লেনদেনটা তিনি নগদে করছেন। বুঝতে পারছেন? তাহলে নগদে পণ্য বিক্রয়, এটা নগদ আছে না? আছে। দোকান ভাড়া পরিশোধ, নিশ্চয়ই নগদে ভাড়া প্রদান করছে। পুরাতন আসবাবপত্র বিক্রয় করছে, পুরাতন আসবাবপত্র বিক্রয় করলে কি হয়? এটা তো নগদ লেনদেন হয়। তারপর ধারে পণ্য ক্রয়, এটা যাবে না। ব্যাংকে জমা দেওয়া হলো, এটা কি করছে? নগদ লেনদেন করছে। ধারে পণ্য বিক্রয়, তার মানে এগুলা যাবে না, আর বাকিগুলা যাবে। আসেন তাহলে অঙ্কের সমাধানটা করি। দেখেন তাহলে আমাদের প্রত্যেকটা অঙ্ক কী করতে হবে? ছক আকারে লিখতে হবে। তাহলে নগদ লেনদেনের পরিমাণ নির্ণয়, তারিখ, মানে ছকটা হচ্ছে তারিখ, বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। তাহলে প্রথমে আমাদের যাবে হচ্ছে নগদে বিক্রয়, মানে নগদ লেনদেনের কথা যেহেতু উল্লেখ আছে, তার মানে
যেটা শুধুমাত্র কি হয়েছে, নগদে লেনদেন হয়েছে, ওইটাই যাবে। তো নগদে বিক্রয় ৮০,০০০ টাকা, তাহলে নগদে বিক্রয় ৮০,০০০ টাকা। এটা আমরা কোন কলামে লিখব? বিস্তারিত টাকা, এই কলামে লিখব। এরপর দোকান ভাড়া পরিশোধ, দোকান ভাড়া পরিশোধ ১০,০০০ টাকা, তাহলে দোকান ভাড়া নগদই দিছে, তাহলে দোকান ভাড়া পরিশোধ ১০,০০০ টাকা। তারপরে হচ্ছে পুরাতন আসবাবপত্র বিক্রয়, আপনি আসবাবপত্র যখন বিক্রি করলেন তাহলে নগদ পাইলেন না, তার মানে এটা কি নগদের লেনদেন হয়েছে। তার মানে আসবাবপত্র বিক্রয় কত? ৩,৫০০ টাকা। তারপর হচ্ছে ব্যাংকে জমা দেওয়া হলো ৫,০০০ টাকা, তাহলে ৫,০০০ টাকা ব্যাংকে জমা দিলে কি হয়? নগদ অর্থ ব্যাংকে জমা দিতে, আমি নগদ হ্রাস পাই, আমি এটা একটা কি নগদ লেনদেন ৫,০০০ টাকা। এই সবগুলো আমরা এখন যোগ করব। ৮০,০০০ আর ১০,০০০, ৯০,০০০, ৯০,০০০ আর হচ্ছে ৫,০০০, ৯৫,০০০ আর হলো ৩,৫০০, তাহলে সব মিলে ৯৮,৫০০ টাকা এখানে আমরা লিখবো। লেখার পরে এভাবে দুটা দাগ দিয়ে হিসাব শেষ করে দিব। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। হিসাবটা দাগের বাইরে দেওয়া যাবে না, আমি একটু সুন্দর করে লিখে দিই। তো এইভাবে দুটা দাগ দিয়ে হিসাবটা শেষ করে ফেলবেন। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা গণং প্রশ্নের সমাধান করব। দেখেন বলছে বাবুল ব্রাদার্সের ২০ থেকে ৩০, কোন তারিখ বলছে? বলছে এখানে ২০ থেকে ৩০ তারিখের লেনদেন দ্বারা হিসাব সমীকরণের মাধ্যমে দেখাও। মানে হচ্ছে আমাদেরকে যে সমীকরণ আকারে দেখাইতে হবে। এই যে একটা ছক আছে না এরকম, যে এ পাশে থাকে সম্পদ, এখানে থাকে কি সমান সমান, এখানে দায় যোগ, এখানে মালিকানা সত্ত্ব, আর এখানে তারিখ থাকে। এই ছকে আমাদেরকে করতে হবে এ সমান সমান এল প্লাস ওই মানে হচ্ছে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। আসেন তাহলে আমরা অঙ্কটা সমাধান করি। দেখেন যেহেতু ২০ তারিখ থেকে বলছে, ২০ তারিখ থেকে যাবে পুরাতন আসবাবপত্র বিক্রয়। আর হিসাব সমীকরণ সবচেয়ে ভালো পারার কয়েকটা সূত্র হচ্ছে আপনাকে জাবেদা পারতে হবে। তাহলে আপনাকে এইটার জাবেদা আগে করি। পুরাতন আসবাবপত্র বিক্রয়, এটা জাবেদা কি? নগদ আন হিসাব ডেবিট, আর কি আসবাবপত্র হিসাব ক্রেডিট। তার মানে কি দুইটাই হচ্ছে কি, দুটাই সম্পদ। তার মানে দুইটা কি হবে? সম্পদ পাশেই যাবে। কত হাজার টাকা? ৩,৫০০ টাকা। তাহলে আমরা মানে নিয়ম অনুযায়ী ছকটা করে ফেলি। হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাবের ছক। প্রথমে দিতে হবে তারিখ, এরপর হচ্ছে উদ্বৃত্ত, সম্পদ সমূহ মানে সম্পদ সমান সমান দিতে হবে এখানে দায় যোগ মালিকানা সত্ত্ব। কারণ এরপরে যে সম্পদে যে এন্ট্রিগুলো আসবে আমরা সেইগুলাই নিব। মানে আমরা যখন খাতায় অঙ্কটা করব তখন শুধুমাত্র তারিখের এই ছক নিব, উদ্বৃত্তের এই ছক নিব, আর হচ্ছে এইখানে সম্পদের জন্য যে এই যে ছকটা এটা আমরা নিব। আর এইখানে যে দাগগুলো এগুলো আমরা আগে দিব না। এখানে দায়ের জন্য একটা ছক নিব, আর এখানে প্লাসের জন্য একটা নিব, আর মূলধনের জন্য একটা নিব। এই ছকটুকু আমরা প্রথমে করব। আর মাঝখানে এইগুলা যে কয়টা লাগবে এটা আমরা অঙ্ক যখন করব তখন আমরা নিয়ে নিব। তাহলে প্রথমে দেখেন, প্রথমে হচ্ছে নগদ আর আসবাবপত্র। তাহলে নগদের জন্য আমরা একটা কলাম নেই, আর একটা হচ্ছে আসবাবপত্রের জন্য একটা কলাম নেই, কারণ দুটোই সম্পদ। এখন দেখেন সম্পদ বৃদ্ধি সম্পদ হ্রাস, যেটা বৃদ্ধি সেটা প্লাস, যেটা হ্রাস সেটা কি, যেটা ক্রেডিট সেটা কি মাইনাস। আমি বলছিলাম যে যদি দুইটা সম্পদ থাকে, একই পাশে দুইটা সম্পদ থাকলে একটা সম্পদ বৃদ্ধি পাইলে সেটা ডেবিট, একটা সম্পদ হ্রাস পাইলে সেটা ক্রেডিট। যেটা বৃদ্ধি পাবে হিসাব সমীকরণ সেটা প্লাস, আর যেটা হ্রাস পাবে হিসাব সমীকরণ সেটা কি মাইনাস। তাহলে এখানে মাইনাস কোনটা? আমাদের আসবাবপত্র। তাহলে আসবাবপত্র কী হবে? মাইনাস হবে। তখন তাহলে আমরা ছকটা তো বুঝাইতে পারছি। এখন এটা একটু মুছে দিয়ে আমি অঙ্কটা বোঝানোর চেষ্টা করছি। নগদ ৩,৫০০ টাকা লিখলাম, নগদ কলামে নগদ লিখে ৩,৫০০ টাকা লিখবো। এখন আসবাবপত্র কলামে আসবাবপত্র লিখবো। যেহেতু একটা মানে আমাদের হিসাব সমীকরণ সবসময় কী হবে? উভয় পাশ সমান হবে। এখন নগদ বৃদ্ধি পায় সেজন্য ডেবিট, এটা হচ্ছে প্লাস হয়ে গেল। আর আসবাবপত্র যেহেতু চলে গেছে সেজন্য এটা কি মাইনাস। মানে সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট, আবার একটা সম্পদ হ্রাস পাইলে ক্রেডিট। এই জন্য একটা প্লাস হয়েছে একটা মাইনাস হয়েছে। এরপর আমরা কী করতে হবে? উদ্বৃত্ত করতে হবে। তাহলে আমরা উদ্বৃত্ত বের করে ফেলি। উদ্বৃত্ত যা আছে তাই ৩,৫০০ টাকা, ৩,৫০০ টাকা মাইনাসের মানে ব্র্যাকেটটা মানে হচ্ছে কি মাইনাস। আপনি চাইলে মাইনাস চিহ্নও দিতে পারেন, আবার শুধু ব্র্যাকেটও দিতে পারেন।
তাহলে এখানে লিখলাম, উদ্বৃত্ত বের হইলো, ওই পাশে কিছুই নাই, যা আছে ওইভাবে লিখে দিলাম, প্লাস দিয়ে লিখে দিলাম। এরপরে দেখেন, এরপরে হচ্ছে 23 তারিখ, ধারে পণ্য ক্রয় 30,000 টাকা, আপনি বাকিতে পণ্য ক্রয় করছেন। জাবেদা কি? জাবেদা হলো ক্রয় এবং পাওনাদার। ক্রয়, আরেকটা হচ্ছে কি পাওনাদার। তাহলে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে এখন আপনি যেহেতু বলছে ধারে পণ্য ক্রয়, তাহলে ক্রয়ে যাবে এবং পাওনাদার যাবে। ক্রয় কিসের অংশ? মূলধনের। ক্রয় কিসের? মূলধনের। আর পাওনাদার তো পাওনাদার নামে একটা ছকই হয়, এই জন্য পাওনাদার ছক। এখন আমাদেরকে মনে রাখতে হবে একটা বিষয়, সেটা হচ্ছে যে এটা সবসময়ের জন্য মনে রাখবেন যে সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট, ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট। মানে বৃদ্ধি যদি বৃদ্ধি হয় তাহলে কি হবে? ডেবিট। আর যদি দায়, মালিকানা সত্ত্ব, এগুলো যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে? ক্রেডিট। মানে এগুলো হলো উল্টা। তাহলে দায়কে মানে আমি বলছিলাম যে ডেবিট মানে যোগ আর ক্রেডিট মানে মাইনাস, তাহলে ক্রেডিট হলে কি হবে? এটা মাইনাস হবে। তাহলে এটা মাইনাস হওয়ার শর্ত কি? দায়কে কী হতে হবে? ডেবিট হতে হবে। মালিকানা সত্ত্বকে মাইনাস হওয়ার শর্ত কি? এটাকে কী করতে হবে? ক্রেডিট হতে হবে। মানে উল্টা, যদি ক্রেডিট হয় তাহলে কি? মানে সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট যোগ, সম্পদ হ্রাস পাইলে ক্রেডিট বিয়োগ। কিন্তু দায় হচ্ছে উল্টা, দায় হচ্ছে বৃদ্ধি পাইলে ক্রেডিট, মানে হ্রাস পাইলে ডেবিট। মালিকানা সত্ত্বেও তাই, বৃদ্ধি পাইলে মানে ক্রেডিট আর হ্রাস পাইলে ডেবিট। যেহেতু এই অঙ্কে আমাদের এই যে এখানে ধারে পণ্য ক্রয়, ক্রয় হচ্ছে কি? মালিকানা সত্ত্ব, তাহলে ক্রয় কি? ডেবিট। ডেবিট হলে কি হবে? উল্টা, তাহলে মাইনাস। এটা কি হবে? মাইনাস। আর পাওনাদার, পাওনাদার হিসাব ক্রেডিট। দায়, ক্রেডিট হলে কি? দায় ক্রেডিট হলে এই যে বৃদ্ধি, উল্টা এটা। মানে সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট, আর দুনিয়ার সমস্ত কিছু বৃদ্ধি পাইলে ক্রেডিট। মানে সম্পদ হ্রাস পাইলে মাইনাস, আর দায় মালিকানা সত্ত্ব হ্রাস পাইলে প্লাস, মানে বৃদ্ধি। আশা করি বুঝাইতে পারছি। এখন অঙ্কের সমাধানটা করি। ধারে পণ্য ক্রয়, তাহলে ক্রয়ে যাবে আর পাওনাদার যাবে, তাহলে মাইনাসে ক্রয় হচ্ছে কি? ডেবিট, ডেবিট কি? ব্যয়, ব্যয় বৃদ্ধি পাইলে মাইনাস 30,000। আর পাওনাদার যেহেতু ক্রেডিট, দায়, তাহলে দায় ক্রেডিট হলে বৃদ্ধি, এই জন্য প্লাস। তাহলে একটা প্লাস একটা মাইনাস, তাহলে কোনটা প্লাস এবং কোনটা মাইনাস বুঝতে পারছি, এবং কেন মাইনাস হলো প্লাস হলো। তাহলে এখানে আমাদের কী হলো? এখন আমরা উদ্বৃত্ত করে ফেলবো। তারপরে যদি আপনারা যারা ক্লাস দেখছেন বুঝতে না পারেন আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, বা পুনরায় আবার আরেকটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে উদ্বৃত্ত এখানে 3,500 যা আছে তাই লিখলাম, এখানে উদ্বৃত্ত মাইনাসে 3,500 যা আছে তাই লিখলাম, এখানে 30,000 লিখলাম, এখানে মাইনাসে 30,000 লিখলাম। এরপর হচ্ছে 28 তারিখের লেনদেন, ব্যাংকে জমা দিল। আপনি টাকা ব্যাংকে জমা দিলেন, তাহলে ব্যাংক হিসাব কি হবে? ব্যাংক ডেবিট, আর আপনার কি গেল? নগদ ক্রেডিট। এখন দুইটা কি? দুইটাই তো সম্পত্তি, তাহলে দুটো কোন পাশে যাবে? এক পাশে যাবে। তাহলে আমাদের এখানে যেহেতু নগদ এবং আসবাবপত্র নামে মানে হিসাব আছে, তার মানে আমরা ব্যাংক নামে আরেকটা হিসাব করে নিলাম ওই যে আগের ইয়ার মতো। তাহলে ব্যাংক হিসেবে একটা যাবে নগদ, একটা যাবে ব্যাংকে। তাহলে ব্যাংক কী হবে? ডেবিট হবে, প্লাস হবে, আর নগদ কী হবে? মাইনাস। তাহলে আমরা এখানে ব্যাংকে জমা হলো 5,000 টাকা, তাহলে 5,000 টাকা কী হবে? নগদ যেহেতু হ্রাস পাইছে তার মানে মাইনাস, আর ব্যাংক বৃদ্ধি পাইছে তাহলে ব্যাংক হচ্ছে কি? ডেবিট, তাহলে 5,000 টাকা প্লাসের। এখন আমরা উদ্বৃত্ত করে ফেলি। এখন উদ্বৃত্ত বের করলে এখানে 5,000 টাকা মাইনাসের, এখানে প্লাসের হচ্ছে 3,500 টাকা। তাহলে বড় কোনটা? মাইনাস। তাহলে মাইনাস মানে প্লাস থেকে মাইনাস বড় হলে কি হয়? মাইনাস থেকে যায়। তাহলে কত টাকা? 1,500 টাকা।
মানে প্লাসে 3,500 টাকা মাইনাস দিবেন হচ্ছে 5,000 টাকা, তাহলে কত হবে? মাইনাসের 1,500 টাকা হবে। এখানে 3,500 টাকা দুটো পুরোটাই মাইনাসে দিলে এখানে মাইনাসের আসলো, আর ব্যাংকেরটা প্লাসের আসলো। এখানে 30,000 যা আছে তাই, এখানে 30,000 মাইনাসে যা আছে তাই লিখলাম। এরপরটা হচ্ছে ধারে পণ্য বিক্রয় 25,000 টাকা, আপনি বাকিতে পণ্য বিক্রয় করলেন, তাহলে বা এটা যাবে দেখি, মানে বিক্রয় হিসাব ডেবিট, আর মানে বিক্রয় তো কখনো কি হয় না, ডেবিট হয় না, এটা কি হবে? ক্রেডিট। কিন্তু পাইলো কে? আপনি বিক্রি করার ফলে এই সুবিধাটা পাইলো কে? দেনাদার। তাহলে দেনাদার কি হবে? দেনাদার ডেবিট, আর বিক্রয় কি হবে? ক্রেডিট। এখন তাহলে দেনাদার কি? সম্পদ। তাহলে সম্পদ নামে আমরা দেনাদার নামে একটা হিসাব করলাম, এই যেখানে একটা কলাম নিতে হবে তখন। তাহলে দেনাদার নিলাম কত হাজার টাকা? 25,000 টাকা। যেহেতু দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় কি? মালিকানা সত্ত্ব বা মূলধনে যায়, তাহলে এটা কি হবে? তাহলে মূলধনের কি হবে? যেহেতু আমরা সম্পদ যদি প্লাস হয়, মনে রাখতে হবে এই পাশের মালিকানা সত্ত্বে যা যাবে সেটাও কি হবে? প্লাস হবে। যদি সম্পদ মাইনাস হতো তাহলে এটাও কি হতো? মাইনাস হতো। মানে উভয় পক্ষে টাকা কি হবে? সমান হবে। যেহেতু মালিকানা সত্ত্বে কি আছে? ক্রেডিট আছে। ক্রেডিট হলে কি হয়? বৃদ্ধি। এই জন্য দুইটাই কি হবে? প্লাস হলো। এখন আমরা সমস্ত টাকাগুলো যোগ করে ফেলবো। এখানে মাইনাসে 1500, এখানে মানে উদ্বৃত্ত বের করে নিব আগে, উদ্বৃত্ত বের করার পরে আমরা যোগ করে ফেলবো। তাহলে এখানে মাইনাসে 1500, এখানে মাইনাসে 3,500, এখানে প্লাসের 5,000, এখানে মাইনাস প্লাসের 25,000 সমান সমান যা আছে তাই, এখানে 30,000 যা আছে তাই লিখলাম, যোগ এখানে 30,000 মাইনাসের আর প্লাসের হলো 5,000, তাহলে সব মিলে যোগ বিয়োগ করলে কত হয়? মানে মাইনাসেরটাই বড়, তার মানে মাইনাস 5,000। আপনি এই অঙ্কটা ক্যালকুলেশন করার সময় মাইনাস 30,000 থেকে প্লাসের 25,000 করবেন, বিয়োগ করবেন। মানে প্রথমে 25,000 লিখবেন যোগের, তারপর মাইনাস করবেন 30,000, তাহলে পাইবেন মাইনাস 5,000। এখন আমরা সবগুলো যোগ করে ফেলবো। মাইনাস 1500 মাইনাস 3,500 যোগ 5,000 যোগ 25,000 যোগ করলে হয় মোট 25,000। কারণ হচ্ছে 3,000 আর হলো 3,500 আর হলো 1500, এই দুইটাই মাইনাসে, দুইটা যোগ করলে হয় 5,000, এই 5,000 বাদ, তাহলে হলো কত? 25,000। এখানে 30,000 প্লাসের আর 5,000 হলো মাইনাসের, বিয়োগ করলে কত হয়? আরেকটা জিনিস মনে রাখবেন, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস, প্লাস প্লাস ইকুয়াল হচ্ছে প্লাস, এটা মনে রাখবেন, তাহলে যোগ সুবিধা হবে। তাহলে 25,000 টাকা কেমন হইলো? মানে হিসাব সময় সবসময় মিলা যাবে, এটা মনে রাখবেন। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। ধন্যবাদ। আর যারা আমার এই ভিডিওটা দেখছেন, যাদের জন্য খুব দরকার, বা ক্লাস 9 এবং 10-এ পড়ছেন, তাদের চোখে পড়ছে আমার এই ক্লাসটা, আপনারা করবেন, আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। আর আমি অনলাইন পেইড কোর্সেও পড়াই। সো আমার ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে পড়তে পারেন আমার অনলাইন পেইড কোর্সে। ধন্যবাদ সবাইকে।